অবশেষে 1.5 মাস অতিক্রমের পর আবার আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমাদের যে ট্রেন, সেই ট্রেনের নাম্বার হচ্ছে 12343। আমাদের হচ্ছে দার্জিলিং মেল। আমরা এখান থেকে সোজা পৌঁছে যাবো আগে হচ্ছে এনজিপি স্টেশন। আমাদের এই ট্রেনের কিন্তু টাইমিং হচ্ছে ওই 10টা 5 এখান থেকে ট্রেনটা ছাড়বে, কিন্তু কালকে 8টা 5 টাইম আছে। তো কোন টাইমে ওখানে গিয়ে পৌঁছায়, আশা করছি যে ঠিক টাইমেই পৌঁছে যাবে, কারণ এই ট্রেনের টাইমটা খুব একটা লেট করে না। তো আবার কিন্তু দেখা হবে একেবারে এনজিপি স্টেশনে। ভ্রমণপ্রিয় মানুষদের কাছে ভ্রমণের জন্য 3টে জিনিস দরকার হয়। 1, হাতে কিছুটা পরিমাণ টাকা। 2, হাতে কয়েকদিনের সময়। 3, একটি সুন্দর এবং বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্ল্যান। আর এই সব নিয়েই চলে এসেছি ঋত্বিক কে ব্লগস চ্যানেলে। আমি ঋত্বিক। যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো, যাতে এরকম অনেক ভিডিওর বার্তা তোমাদের কাছে চলে যায়। আর ভিডিওটা ভালো করে শেষ পর্যন্ত দেখো, তাহলে নিজেরাই এরকম প্ল্যান বানিয়ে নিতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এই নতুন ভ্রমণ কাহিনী। অবশেষে 2 ঘন্টা লেটের পর এখন এসে পৌঁছেছি এনজিপি স্টেশনে। আর যারা আগে থেকে কিন্তু গাড়ি বুক করে রাখবে না, তাদের কিন্তু কোনো সমস্যা নেই। এনজিপি স্টেশনের বাইরে ছোট বড় অনেক রকমের গাড়ি পাওয়া যায়, তবে সেটা সিজন অনুযায়ী একটু আপ ডাউন করে। তবে সেটা 4000-এর মধ্যে কি 4500-এর মধ্যেই হয়ে যায়, তো সেই নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। এটি হলো সুকনা ফরেস্টের প্রবেশদ্বার। এখানে কিন্তু সাফারি করা যায়, দেখতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রজাপতি। এছাড়াও ময়ূর, হরিণ এবং মাঝে মধ্যে হাতিরও দেখা মেলে। তবে আমরা কিন্তু এখন এই জঙ্গলের বুক চিরে সোজা রাস্তা ধরে চলে যাব তিস্তা নদীর কোলে। আর সেখান থেকেই আজ আমাদের গন্তব্য সিলেরিগাঁও। বৃষ্টির কারণে এখানে অল্প ধস পড়েছে, তবে সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এই বর্ষাকালে এই রাস্তার পাশাপাশি অসম্ভব সুন্দর ছোট বড় ঝর্ণা কিন্তু দেখতে পাওয়া যায়। বৃষ্টিবিন্দু নিয়ে জানালার এই আবছা কাজ আর দূরের এই পাহাড়ের মাথায় জমে থাকা মেঘ, এই অনুভূতিটা কিন্তু বর্ষাকাল ছাড়া আর কোনো সময় দেখতে পাওয়া যায় না। তাই বলছি, একবার পারলে বর্ষাকালে পাহাড় ঘুরে দেখো। বেশ কয়েকবারই এই দিকে আসা, তবে তিস্তা নদীর এরকম রূপ কোনোদিনই দেখতে পাইনি। নীলচে সবুজ রং পেরিয়ে এখন হয়ে গেছে কর্দমাক্ত জল, আর জলের স্রোতও কিন্তু প্রচণ্ড বেশি। তবে এই সবুজে ঘেরা পাহাড় আর মাঝখান দিয়ে তিস্তা নদীর যে কোনো রূপই কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে। এটি হলো কালিম্পং ডিস্ট্রিক্টের প্রবেশপথ। বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, যেটা আমার আগের ভিডিওতে করা আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর আমরা এখন সোজা সিলেরিগাঁওতে চলে যাচ্ছি। তবে হাতে কিন্তু সময় থাকলে এই বুদ্ধিস্ট পার্কে একটুখানি সময় কাটিয়ে যেও, একদমই ভালো লাগবে। আমাদের হাতে সময়টা কম ছিল, তাই আমরা সোজা চলে যাচ্ছি সিলেরিগাঁওয়ের দিকে, যেটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে শেষ গ্রাম। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো যেন অন্য দুনিয়ায় চলে এসেছি? আর সত্যিই তাই মনে হচ্ছে। বরফের সাদা চাদরে মোড়া পাহাড়ের কথা তো সবাই শুনেছ, তবে এরকম সাদা মেঘে ঘেরা পাহাড় আর মাঝখান দিয়ে জঙ্গলের রাস্তা, এটা একটা আলাদা অনুভূতি। এর জন্য আসতে হবে শুধুমাত্র বর্ষাকালে। 5 ঘন্টা গাড়িতে জার্নি করার পর পৌঁছে গেছি অবশেষে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে শেষ গ্রাম, যেটা হচ্ছে সিলেরিগাঁও। চারদিকটা দেখে বুঝতেই পারছো যে একদম পুরো মেঘে ঢাকা গ্রামটা। মানে এখন যেহেতু বর্ষাকাল, চারদিকটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে। আরও যত মানে সন্ধে বাড়ছে তত মেঘ আরও বেড়ে যাচ্ছে ক্রমশ। প্রচণ্ড মানে খুব সুন্দর লাগছে জায়গাটা। আর আমাদের 5 ঘন্টা সময় এতটা সময় লাগে না যদিও, 5 ঘন্টা সময় লেগেছে। তার কারণ হচ্ছে যে মানে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যেহেতু কিছুদিন আগে এই তিস্তা নদীর একটা ভয়াবহ একটা রূপ দেখা দিয়েছিল। তো তার ফলে রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখন সেগুলো ঠিকঠাক সারানো চলছে। তবে ইস্ট সিকিমে আসার জন্য কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই ভেবে থাকছে যে কি করে সিকিম যাচ্ছে। কারণ আমি মানে আমাদের ওখানে যতজনকেই বলে যে আমরা সিকিম যাচ্ছি,
তো তারা প্রত্যেকেই সিকিম যাচ্ছি তো ওখানে তো এরকম অবস্থা। কিন্তু সত্যি কথা বলতে ইস্ট সিকিমের কোনো অসুবিধা নেই এইদিকে আসতে। আমাদের যে গাইড বা আমাদের যারা প্যাকেজ করে দিয়েছে তারা প্রথম থেকেই বলছে এখানে কোনো অসুবিধা নেই, এখানে চলে আসতে পারো। তো আমরা ওনাদের কথা অনুযায়ী আমরা এখানে সোজা চলে এসেছি। আর এখন আমরা সিলেরিগাঁওতে চলে এসেছি। এই সিলেরিগাঁও জিজ্ঞেস করলাম যে এখানে মাত্র 40টা ঘর রয়েছে, আর প্রত্যেকটা ঘর কিন্তু রং বেরঙই, মানে চারদিকে একদম রং বেরঙই ঘর। আর পুরো মেঘে ছেয়ে গেছে, চারদিকটা পুরো মেঘ ছেয়ে গেছে। ছোট করে একটা সিলেরিগাঁওয়ের একটা সুন্দর ভিডিও দেখাচ্ছি, দেখে নাও। এই হলো আমাদের সিলেরিগাঁওয়ের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে শিভাঙ্গন হোমস্টে। আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। আর এখান থেকে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর, তবে এখন মেঘে ঢেকে আছে। আর রুমটা দেখিয়ে দিই, রুমের ভেতরে কিন্তু দুটো বড় বেড রয়েছে, যেই বেডে কিন্তু 3জন করে আরামসে শুতে পারবে। আর একটা আয়না রয়েছে, আয়নাটা কিন্তু এখন একটু বেঁকা অবস্থায় রয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই, বেশ বড় বাথরুম, কোমোট রয়েছে, গিজার রয়েছে, বেসিন তো রয়েইছে। সব দিক দিয়ে হোমস্টেটা খুব ভালো। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সিলেরিগাঁও। একদম সকাল সকাল চারিদিকে মেঘ আর বৃষ্টি নিয়ে আমরা আজকের দিনে এখান থেকে বেরিয়ে পড়ছি হচ্ছে পদমচেনের দিকে। তো এরপর দেখা হবে কিন্তু আমাদের পদমচেনে। এতদিন আমরা ছিলাম হচ্ছে, মানে এতদিন না, কাল পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। এবার আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে সিকিমে। আমাদের পারমিটও সবার হয়ে গেছে। তো চারদিকটা দেখো একদম মানে সুন্দর লাগছে একদম, মানে বৃষ্টিতে আমিও ভিজছি, বৃষ্টি পড়ছে এই দিকটা। তো এটা একটা ফুটবল গ্রাউন্ড, ফুটবল খেলার মাঠ, তবে পুরো মেঘে ঢেকে গেছে। কালকে বিকেলে ফুটবল খেলা হচ্ছিল। আর চারদিকটা এখনো পুরো পুরোপুরি মেঘ আছে। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একেবারে সিকিমের পদমচেনে। আর আমরা এখন টাটা বাই বাই জানাচ্ছি এই সুন্দর ছোট্ট একটা গ্রাম সিলেরিগাঁওকে। টাটা। আমরা ওই গাড়িতে আসছি। এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে। পদমচেন যাওয়ার আগে এটি আমাদের প্রথম সাইট সিন, যেটি হলো শ্রী বিশ্ববিনায়ক মন্দির, যেটিকে গণেশ মন্দিরও বলা হয়ে থাকে। সিকিমের প্যাকং জেলার রেনকে অবস্থিত এই সুন্দর একটি হিন্দু মন্দির, যেখানে রয়েছে গণেশ ঠাকুরের এক বিশাল বড় মূর্তি এবং তারই 51 রকমের রূপ। সুন্দর প্রকৃতির মাঝে তৈরি করা এই মন্দিরের সামনে রয়েছে সমুদ্র মন্থনের এক দারুণ নিদর্শন। আমরা যে সময় মন্দিরে এসেছিলাম সে সময় প্রবেশদ্বার বন্ধ ছিল, তাই ভেতরে ঢোকা সম্ভব হয়নি। কিন্তু বাইরের চারিপাশটা রংমাখা ছবির থেকে কম কিছুই ছিল না। তাহলে চলো দেখে নেওয়া যাক এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এসছি সিকিমের সুন্দর একটা ঝর্ণার সামনে, কিউ খোলা ফলস। এটা সিকিমের মধ্যে একটা সুন্দর এবং অন্যতম একটা ফলস। আর ফলসটা কিন্তু অনেকটা বড়। ফলসের আমি একটা ছোট্ট করে ভিডিও দেখাচ্ছি, দেখে নাও তাহলে কিউ খোলা ফলসটা কিরকম দেখতে।
এটি হলো আজকের পদম চেনের হোমস্টে আমাদের। তো এখন আমরা দুদিন এখানেই থাকবো। এই ওপরের যে রুম দুটো দেখা যাচ্ছে এখানে এখনো পর্যন্ত কাজ চলছে, একদম নতুন তৈরি হয়েছে হোমস্টেটা। এই দিকটা হচ্ছে পুরো একদম ভ্যালি, ওই দিকটা গাছপালা, এই দিকে সব আবার হোমস্টে বা হোটেল রয়েছে। তবে এর পেছন দিকটায় কিচ্ছু নেই আর, মানে পুরো ফাঁকা ওই দিকটা। এখন যদিও পুরো মেঘে ঢেকে গেছে, তো আমি ভেতরে রুমটা গিয়ে দেখাচ্ছি। আর হোমস্টের নাম হচ্ছে স্মাইলি হোমস্টে। এই হচ্ছে আজকে আমাদের রুম, একদম লাক্সারিয়াস রুম। আর এই হচ্ছে বাথরুম, আয়না, বেসিন, কোমোড, গিজারও রয়েছে এখানে। একটা সিঙ্গেল বেড, একটা ডবল বেড। আর এই যে বাইরের ভিউ, একদম অসাধারণ, পুরো একদম। গুড মর্নিং ফ্রম পদম চেন। আজকে আমাদের প্রথম দিন হচ্ছে পদম চেনে, মানে প্রথম দিন না, এটা হচ্ছে প্রথম সকাল। 147টা বাড়ি আর এখানকার মানুষদের অমায়িক ব্যবহার আর খাওয়া দাওয়া তো পাহাড়ে সব জায়গাতেই মোটামুটি ভালো। আর সিকিম, আমাদের নর্থ বেঙ্গল এইসব সাইডে তো খাওয়া দাওয়া মানে খুবই সুন্দর, খুবই সুন্দর। আর চারিদিকেই মেঘে ঢাকা পাহাড়, তো সব মিলিয়ে কিন্তু একদম মানে ব্যাপারটা একদম জমে ক্ষীর যাকে বলে, মানে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। পরিবেশও অসম্ভব সুন্দর, ঠান্ডা এখন মোটামুটি রয়েছে। আর অনেকেই তো ভাবছে যে এরকম টাইমে, যেহেতু বর্ষার টাইম, তো এই বর্ষার টাইমে ইস্ট সিকিম আসা, তো এখনও পর্যন্ত আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি। আশা করছি যেন না করতেও হয়, বা এখানকার লোকেরা বলছে যে কোনো অসুবিধা নেই এই জায়গায় এই বর্ষাকালেতে। খুব মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, এখন তো রোদ্দে ঝলমলে আকাশ, পুরো পুরো রোদ ভর্তি এখন চারিদিকের, মানে মেঘ ঢেকে আছে পাহাড়গুলোতে, কিছু কিছু জায়গায় পাহাড় দেখাও যাচ্ছে। তবে আজ আমরা সাইট সিন করতে যাচ্ছি এখন। আর আমাদের সাইট সিন হচ্ছে, প্রথম আমরা যাব জুলুকে, যেখান থেকে আমরা ঝিকঝ্যাক রোড দেখতে পাবো, যেটাকে ওল্ড সিল্ক রুট বলা হয়। আর তারপর আমরা চলে যাব হচ্ছে আর কুপুপ লেক, যেটা এলিফ্যান্ট লেক নামে পরিচিত। আর তারপর হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো আস্তে আস্তে আমি যেতে যেতে যতটা পারবো, রাস্তার যদি কোনো অসুবিধা থাকে সেই ভিডিও তো অবশ্যই করব। আর তোমরা দেখতে থাকো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। পৌঁছে গেছি ঝিকঝাক পয়েন্টে, কিন্তু পৌঁছে গিয়েও কোনো লাভ হলো না, কারণ এখানে এত মেঘলা ওয়েদার যে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে পেছনের যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এখান থেকে দেখা যায় পুরো এই ওল্ড সিল্ক রুটটাকে, কিন্তু কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ চারিদিকের ওয়েদার পুরোপুরি মেঘ। এই যে দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে আছে চারদিকটা। তো এর ওপরেও থাম্বি ভিউ পয়েন্ট আছে, তো আশা করছি ওখানে যাই, দেখা যাক। ওখান থেকেও সেই একই রকমেরই ওয়েদার থাকবে, কারণ এটা বর্ষাকাল,
সেই কারণে এখানে পুরোপুরি মেঘ ঢেকে রেখেছে। আর প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা। আর যেহেতু প্রচুর মানে ফুল ফুটেছে এখানে, এখন তো বর্ষাকাল, তো প্রচুর ফুল ফুটেছে। আমি ফুলগুলো দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর দেখতে, ছোট ছোট বা বিভিন্ন রং বেরঙের ফুল। আর তার সঙ্গে হচ্ছে আমি এই চারদিকটাও দেখাচ্ছি যে এখানে কতটা পরিমাণ মেঘ হয়ে আছে এখানে। দেখে নাও এটা। এক মিনিট। এই যে দেখতে পাচ্ছ পুরো চারদিকে কিন্তু মেঘে ভরে আছে। এই একটা রাস্তা অল্প দেখা যাচ্ছে, আর বাকি কিচ্ছু দেখা যাচ্ছে না। চারিদিক মেঘ আর মেঘ। এখন চলে এসেছি 11,200 ফিট ওপরে। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখানে লেখা আছে যে থাম্বি ভিউ পয়েন্ট 11,200 ফিট। এখান থেকেও কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ একদম মেঘ চারদিকটা। একটু অপেক্ষা করছি যদি একটুখানি ওয়েদারটা একটুখানি ক্লিয়ার হয়, মানে মেঘগুলো যদি একটু সরে আর পুরো, তাহলে আমরা ঝিকঝ্যাক রুটটা একটু কিছুক্ষণের জন্য যদি দেখতে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়। আর এখানে পাখির প্রচুর আওয়াজ, মানে একটু শান্ত থাকলে। একটা সুন্দর মানে দারুণ একটা সাউন্ড, চারদিক দিয়ে পাখির আওয়াজ, প্রচুর পোকামাকড়ের ভনভনানি আওয়াজ, মানে দারুণ লাগছে। আর হ্যাঁ, আমি যাদের সঙ্গে এখানে এসেছি তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। তারা প্রত্যেকেই এখানে রয়েছে। তো এখানে সবাই বসে আছে। এই হচ্ছে নীলদা, এই হচ্ছে জাগৃতি, আর এই হচ্ছে অনিশা, আমাদের মধ্যে সব থেকে ছোট্ট একটা মানুষ। আর এইদিকে বসে আছে হচ্ছে প্রথমে, এদের নামগুলো আমি গুলিয়ে যাই মাঝে মাঝে, ঠিক আছে। এটা হচ্ছে নিলয়, আর এটা হচ্ছে জয়িতা, আর এটা হচ্ছে নিশান, ঠিক আছে। একটু সবাই মিলে একটুখানি তো আমরা এইভাবেই ট্রিপটা করছি। তবে আশা করছি এরপর ওপরে যত উঠবো তত মেঘ আরও বাড়বে, তত মানে চারদিকে আরও মেঘ ছেয়ে আছে এখনো পর্যন্ত। তো যদি একটুখানি যদি ওয়েদারটা ভালো হয়, মেঘ যদি একটু সরে যায়, আর আমি কথা বলতে বলতে এখানে কিন্তু একটুখানি হালকা একটু শ্বাসের প্রবলেম হচ্ছে, খুব সামান্যতম। তো তার জন্য বলবো একটুখানি হালকা কর্পূর ইউজ করলেই ঠিকঠাক লাগবে, আর কিছু লাগবে না, কর্পূরেই কাজ হয়ে যাবে। আর সকালবেলাও হালকা কিছু খেয়ে দিয়ে বেরোনোই ভালো। আর এরপর আমরা একটা মানে আমাদের এখানকার সব থেকে হাইয়েস্ট যে গল্ফ কোর্স রয়েছে ওখানেও যাব। তারপর তো কুপুব লেক আছেই। তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমরা আবার ওপরের দিকে যাওয়া শুরু করি। এখন চলে এসেছি 13,500 ফিট ওপরে, সেই ওল্ড বাবা মন্দির, যেটা খুব পরিচিত একটা জায়গা। আর কার নামে করা সেটা অনেকেই জানো না, যারা জানো না তাদেরকে বলে দিই, হরভজন সিংয়ের নামে, শ্রদ্ধেয় হরভজন সিং জির নামে এটা করা। উনি একজন আর্মি ছিলেন, আর এখনো পর্যন্ত উনি কর্মরত অবস্থাতেই থাকেন নাথুলা পাস যেখানে, সেখানে। তো এইটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আমার আগের ভিডিওতে ছিল ওটা হচ্ছে নিউ বাবা মন্দির।
আর এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। আর এখান থেকে মানে চারদিকের ভিউ কিন্তু খুব সুন্দর, মানে দারুণ। আর এইটা পুরোটাই হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখান থেকে ওপরে ওঠা যায়। আর এইখানটা প্রচুর সোলজার্স রয়েছে, তো ওনারাও বললেন যে ওনাদের কোনো রকমের ভিডিওতে যেন কোনো রকমের ওনাদেরকে দেখা না যায়, তো সেই রেসপেক্টটা দিয়ে ওনাদেরকে তো সেইটুকুনি করারই চেষ্টা করছি। আর আমি চারদিকের এই দিককার পুরোপুরি ভিডিও আমি দেখাবো, তবে ছোট ছোট করে দেখাবো, কারণ এখানে তো অনেক সোলজার্সরা রয়েছেন। আর এখানে দেখার জিনিস তো খুব সুন্দর, মানে চারদিকে রয়েছে যেগুলো, আর আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। बाबा जी का जन्म 30 अगस्त 1946 को पंजाब में हुआ था। बाबा जी पंजाब के रहने वाले थे, कपूरथला डिस्ट्रिक्ट के। बाबा जी के विलेज का नाम है ब्रौंदल। बाबा जी ने इंडियन आर्मी ज्वाइन किया था 9 फेब 1966 में, तब उनका एज 18.5 साल था। बाबा जी पंजाब रेजिमेंट के थे, 23 पंजाब लोंगेवाल उनकी यूनिट का नेम है। फर्स्ट पोस्टिंग बाबा जी यहीं आए थे। 4 अक्टूबर 1968 को बाबा जी पेट्रोलिंग जा रहे थे, उनका पैर स्लिप होने से बर्फ में दबने से उनका स्वर्गवास हो गया। उनके साथियों को लगा बाबा जी इंडियन आर्मी छोड़ के चले गए हैं, तो जो उनके क्लोज फ्रेंड थे, बडी थे, उनका नाम प्रीतम सिंह था। रात को उनके सपने में आए, बताया ऐसे ऐसे मैं कहीं गया नहीं हूँ, उस स्थान पर ऐसे ऐसे मेरे साथ हादसा हो गया है। किसी ने उसमें बिलीव नहीं किया, सब ने एक नॉर्मल सपना समझ के उसको इग्नोर कर दिया। फिर कंटिन्यू 2-3 दिन सपने आते रहे, किसी ने उसमें बिलीव नहीं किया। 5 दिन बाद 9 अक्टूबर 1968 को जैसे जैसे बताया था वैसे वैसे हुआ। वहीं से उनका शव मिला, तो उनको बिलीव हुआ ये चीज़ तो हमारे को पहले ही बता दी थी। उसके बाद क्या है, चाइनीज़ सोल्जर एविडेंस देने लगे, आपका कोई जवान सफ़ेद ड्रेस में सफ़ेद घोड़े पे रात को वाटर शेड पे घूमता है, अपने वाले जवानों को दिखाई देने लगे, सपनों में आने लगे। उस दिन से लेके आज तक इस एरिया में बाबा जी ड्यूटी देते हैं। जो एक सैनिक का रूटीन होता है सुबह से लेकर शाम तक, वो पूरा फॉलो किया जाता है। सबसे पहले 5:15 पे सुबह मंदिर को खोला जाता है। बाबा जी को सुबह तैयार होने के लिए गर्म पानी दिया जाता है। उसके बाद 5:30 पे बैठी दी जाती है। सुबह 6 AM आरती अरदास पूजा की जाती है। 7 AM ब्रेकफास्ट दिया जाता है। 10 AM चाय दी जाती है। 12:30 पे लंच दिया जाता है। 3 PM चाय दी जाती है। 6 PM आरती अरदास पूजा दोबारा की जाती है। 6:30 पे डिनर दिया जाता है। 7:30 पे बिस्तर लगा के सुला दिया जाता है। नेक्स्ट दिन के लिए जो ड्रेस तैयार करते हैं वो शाम को ही तैयार करके रख दी जाती है, और डेली शाम को शूज पॉलिश किए जाते हैं। हर मंथ नया ड्रेस लाया जाता है। कोई भी आर्मी पर्सन नीचे से ऊपर आता है, ऊपर से नीचे आता है, यहाँ आना उसके लिए कंपलसरी है। पहले यहीं पे रिपोर्टिंग होती है, उसके बाद ही वो अनदर जगह पे रिपोर्ट करता है। नथुला में फ्लैग मीटिंग होती है दोनों कंट्रियों की, इंडिया और चाइना की। आज भी फर्स्ट ईयर बाबा जी की लगती है वहाँ पे। आज भी इस एरिया में बाबा जी ड्यूटी देते हैं। धन्यवाद। बता এখানে কিন্তু বেশ অনেক কটা সিঁড়ি আছে, আর ওঠার সময় একটু আস্তে আস্তেই সবাই উঠবে, কারণ এখানে একটু শ্বাসকষ্টের একটু ব্যাপার আছে, হালকা হালকা আছে। চলে এসছি 13,900 ফিট ওপরে কুপুপ লেকের সামনে। এই যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু মানে আমরা ভেবেছি এইটাও বোধহয় মেঘে ঢেকে যাবে, কারণ চারদিকটা তো পুরো মেঘে মেঘ, চারদিকে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না এর আগে। শুধুমাত্র দেখতে পেয়েছি হচ্ছে মানে ওইটা দেখতে পাওয়া কি, ওইটা তো মানে ওখানে তো ঢোকা হয়ই, বা ওখানে তো ভিডিও করা যায় একদম সামনে থেকে। একটু দূর থেকে
যেমন ঝিকঝ্যাক রুট ওটা তো দেখতে পাইনি, নাথাং ভ্যালি যেটা দেখা যায়নি এখনো পর্যন্ত, কিন্তু এইটাও ভেবেছিলাম যে দেখতে পাবো না, কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে, মানে পেছনে দেখতেই পাচ্ছ তোমরা এই যে, আর এই যে পুরো হাতির শেপ। আর একটা সুন্দর করে ভিডিও দেখে নাও এর। ভাগ্যটা এতটাই ভালো ছিল যে মানে ফেরার পথে দেখতে পাওয়া গেল, মানে সারাক্ষণ কিন্তু মেঘে ঢাকা ছিল, ঠিক আছে। আমি ড্রাইভারকে বললাম যে মনে হচ্ছে, মানে মন বলছে যে ফেরার পথে হয়তো একটু হলেও দেখতে পাবো, আর এখন পুরোপুরি দেখা যাচ্ছে, পুরো, মানে যেটা দেখার জন্য এতটা আশা, মানে সার্থক হলো বেশ। বলে রাখি এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট না, মানে আমরা জাস্ট রাস্তায় আস্তে আস্তে দেখতে পেয়ে গেছি এটা, মানে একটুখানি দেখতে পাওয়া গেছে, তো সঙ্গে সঙ্গে ড্রাইভার দাদাকে বললাম যে দাদা একটুখানি দাঁড় করিয়ে দাও, দেখতে পাওয়া গেছে, তো এইটুখানি টাইমের মধ্যে দেখে নিই, এইটুখানি জিনিসটা ভিডিওটা করে নিই, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা করে নেওয়া এখানে। আর সত্যি সুন্দর লাগছে, একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, মেঘও নেই, কোনো মেঘও চলে গেছে পুরোপুরি, আর পুরোপুরি ক্লিয়ার রাস্তা দেখা যাচ্ছে। তো এরপর যে ভিউ পয়েন্ট আছে নিচের দিকে, যদি ওখানে গিয়ে সম্ভব হয় যে হ্যাঁ ওখান থেকে দেখতে পাওয়া যায়, তাহলে ওখান থেকে আরেকবার চেষ্টা করব দেখানোর, তো দেখছি কি করা যায়, আর যদি না হয় তাহলে আমরা আজ হচ্ছে পদমচেনের দ্বিতীয় সকাল, আর আমাদের বিদায় জানানোর পালা এই মেঘে ঘেরা পদমচেনকে। আমরা সোজা চলে যাব হচ্ছে আড়িতাড়ে। এবার আড়িতাড় এর থেকে অনেকটাই নিচু, তো ওখানে গিয়ে দুটো সাইট সিন আছে আজকে, তো একেবারে ওই সাইট সিন করে আমরা তারপর হোটেলে ঢুকে যাব। তো সবার মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি খাবার দাওয়ার ভিডিও করছি না, তার কারণ হচ্ছে যে পাহাড়ি খাবার দাওয়ার নো ডাউট মোটামুটি সব জায়গায় ভালোই, এই সাইডে মানে সিকিম বা গ্যাংটক এইসব মানে সিকিম গ্যাংটক বলছি, গ্যাংটক তো সিকিমের মধ্যেই, সিকিম বা দার্জিলিং এইসব সাইডে খাবার দাবারের কোয়ালিটি নো ডাউট ভালো। আর খাবার দাবার মোটামুটি দুপুরবেলা ডিম দিলে রাত্রিবেলা মাংস, বা দুপুরবেলা মাংস দিলে রাত্রিবেলা ডিম মাছ, মানে এইগুলো থাকেই যে কোনো একটা খাবারের সঙ্গেই। আর খাবার দাবারের টেস্ট তো খুবই ভালো এখানকার। আর খাবার দাবারের ভিডিও দিয়ে মানে ভিডিওটা বাড়িয়ে কোনো লাভও নেই, যতটা দরকার বা যতটা জানলে তোমাদের সুবিধা হবে ততটাই করা। তো আবার দেখা হচ্ছে আড়িতাড়ে, আড়িতাড়ে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর আড়িতাড়ে যেই সাইট সিনগুলো করবো সেইগুলো তো অবশ্যই দেখাবো, তো দেখতে থাকো। চলে এসছি 4400 ফিট ওপরে লামাপোখরি লেকে। এই লেকটা ম্যানমেড কিন্তু, ঠিক আছে, এটা কোনো ন্যাচারাল লেক না, এটা হচ্ছে ম্যানমেড লেক, কিন্তু মানে খুব সুন্দর দেখতে লাগবে একদম, এখান থেকে দেখলে বুঝতে পারবে পুরো একদম অনেকটা অনেকটা বড় কিন্তু লেকটা। আর এখানে বোটিং হয়, সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে বোটিং হয়, আমরা বোটিং করার ইচ্ছা আছে, আমরা বোটিং করব। আর পুরো ভ্যালিটা এখান থেকে বোঝা যাচ্ছে, ভ্যালির ওপরে আবার মেঘ ভেসে আছে, মানে আমি এটা ভিডিওটা দেখাচ্ছি, আর তার সঙ্গে দেখাচ্ছি যে এটা কত কত সালে তৈরি হয়েছে, বা এটা মানে কবে কি কে তৈরি করেছেন এই জায়গাটা, তো আমি সেটাও দেখাচ্ছি, তাহলে দেখতে থাকো।
এখানে কিন্তু বসার জায়গাও রয়েছে, সুন্দর ওপরে ছাতা করা, নিচে বসার জায়গা রয়েছে। মানে বৃষ্টি হলেও এখানে বসে কিন্তু মানে গল্প করা যাবে, খুব ভালো লাগবে। আর এই দেখো ভ্যালিটা দেখো, এই যে যেমন ওপরে মেঘ ভাসছে, নিচের দিকে পুরো গ্রিন ভ্যালি, আর মাঝখান দিয়ে লেকটা। আর এই যে বোটে ওই যে কালারিং, ওখানে বোটিং করার জায়গা আছে। আর এখানে প্রচণ্ড শান্ত চুপচাপ, মানে কেউ নেই। আমি এই দিক দিয়ে আমি একা যাচ্ছি, আমাদের সব বন্ধুরা গ্রুপের সবাই ওই সাইড দিয়ে গেছে। আর ওই দিক দিয়ে এই লেকটা কিন্তু পুরোপুরি যতটা রয়েছে ততটা তার চারদিক দিয়ে এরকম রেলিং করা রয়েছে, আর চারদিক দিয়ে ঘোরা যাবে। আর রেলিংয়ের কিন্তু বেশ ভালো হাইট রয়েছে, মানে মোটামুটি কোমর পর্যন্ত। তো একদম ছোট ছোট বাচ্চাদের নিয়ে এলেও কোনো রকমের অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে যে মানে অনেক বাচ্চা আছে যারা ঝোঁকে বা তাদের জন্য কোনো প্রবলেম হবে না, নেট করা আছে এই দিকটা। আর জায়গাটা দেখো কতটা শান্ত চুপচাপ। আরও যত দূরে চলে যাব ততই শান্ত ব্যাপারটা পুরোপুরি বোঝা যাবে। কি দারুণ লাগে। বড় বড় পাইন গাছ, সুন্দর করে পাখি ডাকছে চারদিক দিয়ে। উপরে পুরো মেঘ ভেসে রয়েছে, আর চারদিকটা পুরো সবুজে সবুজ। লেকের জলও কিন্তু সবুজ। এখানে কিন্তু একটা মন্দিরও রয়েছে সামনে, ওই দিক দিয়েও দেখাবো। মন্দিরটা খুব সুন্দর দেখতে লাগছে, তবে এই দিক দিয়ে গিয়ে এটা মনে হয় আবার ওই দিক দিয়ে নামা যায়। আর এখানে কিন্তু এই সামনে কিন্তু বাঙালি দেবতাতে, মানে হিন্দুদের যে দেবতা সেরকম শিব ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর আছে। এই যে এই দিক দিয়ে আবার বেরোনোর জায়গা, মানে আবার পুরো লেকটাই ঘোরা যাবে। আর এই সাইড দিয়ে ফিল্ডটা অসাধারণ লাগছে, অসাধারণ। এই লেকটার চারদিকে ঘুরে দেখবে, মানে প্রচণ্ড শান্তি আছে কিন্তু এই জায়গাটায়, মানে একদম চুপচাপ শান্ত, হালকা হাওয়া দিচ্ছে, চারদিক দিয়ে পাখির আওয়াজ, মাঝে মাঝে কিছু কিছু রাস্তাটা অন্ধকার, আবার কিছুটা পুরো এরকম আলো। আর পেছন দিকে দেখছো পুরো পাইন গাছে ভর্তি। মানে এই সাইডে এলে কিন্তু অবশ্যই এই লেকটাই ভিজিট করো। ভিজিটের জন্য নিল হচ্ছে 10 টাকা করে, আর গাড়ি রাখার জন্য 30 টাকা, ঠিক আছে। মানে বড় গাড়ি বা প্রাইভেট কার, যাদের কার যেগুলো সেগুলোর জন্য 30 টাকা। তো অবশ্যই কিন্তু এই দিকে এলে এই লেকটা ভিজিট করতে কিন্তু কোনো সময় ভুলবে না। কারণ মানে ধরো এর আগে একটা বড় ট্রিপ করছো, মানে বড় ট্রিপ মানে এটা ধরো একটা 4 রাতের বা 5 দিন, 4 রাত 5 দিনের একটা ট্রিপ করছো, তো 2-3 দিন একটুখানি বেশ ভালো জার্নিং হয়েছে, তারপর একটুখানি মানে মনকে একটুখানি নিস্তব্ধ জায়গায় যদি নিয়ে যেতে চাও তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করো। আমি তো বলবো একদম ভালো লাগবেই লাগবে এটা। এই যে আমি উঠে পড়েছি কিন্তু বোটিং করতে অ্যাট লাস্ট। প্রথমে ভাবছিলাম করবো না, তারপর মানে আমাদের গ্রুপে সবাইকে দেখে একটুখানি হিংসা হলো, না আমিও করে নিই একটু বোটিংটা। বেশি না, এখানে 100 টাকা বোটিং, 1 ঘন্টা তুমি মানে বোটিং করতে পারবে ফ্রি, ফাঁকা যখন থাকে। মানে এখন যেমন কোনো মানে সিজন টাইম না থাকলে, মানে এখন যেমন কেউই নেই এখানে, টুরিস্ট শুধুমাত্র আমরাই, মানে আমরা হচ্ছি 7 জন, ব্যাস আমরা এই 7 জনই এসছি, আর বাকি কেউ নেই। এই যে ওরা ওইদিকে করছে,
আমি এইদিকে একা ঘুরছি একটু চারদিকটা। খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মানে ভালো লাগছে বেশ। অবশ্যই বোটিংটা করো, খুব ভালো লাগবে। আর একটুখানি ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে বোটিং করে একটুখানি দূরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে আরও সুন্দর ওই যে পাইন গাছের ভেতর থেকে যে ঠান্ডা ফুরফুরে হাওয়াটা, ওরকম হাওয়াটা খেলবে, মানে ভালো লাগবে, একদম 100% ভালো লাগবে। আর এই যে এই হচ্ছে আমার বোট, মানে আমি কিন্তু একটা হাঁসকে নিয়ে এখন বোটিং করছি। হাঁসের পিঠে চড়ে আমি লেক ঘুরছি। ওরা বলছে যে তোমাকে তো দেখে কার্তিক ঠাকুর মনে হচ্ছে। আমি বলছি আরে এটা ময়ূর না, এটা হাঁস। কিন্তু বেশ ভালো লাগছে এটাই বোটিং করে, কিন্তু একা তো প্যাডেল করতে করতে পা ব্যথা হয়ে যাচ্ছে। আর জলের বেশ স্রোতও আছে একটুখানি, মানে হাওয়া দিচ্ছে যেহেতু জলের একটু টানও রয়েছে। আর নর্মাল যদি এরকম ছেড়ে দিই, প্যাডিং করা যদি ছেড়ে দিই, মানে প্যাডেল করা যদি ছেড়ে দিই, আমার হাঁস নিজে নিজেই ঘুরছে। ছিলাম মুখ ওই দিকে, মুখ চলে এসছে এইদিকে। ঠিক আছে, যাই হোক আমি চেষ্টা চালিয়ে যাই, পায়ে একটু ব্যথা হোক তবে একটু করে নিই। একা বোটিং করে কিন্তু বেশ কষ্ট আছে, হাঁপিয়ে যাচ্ছি, মানে এত জোরে প্যাডেল করতে হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছি। আগে ছিলাম একদম ওই সাইডটা, মানে একদম ওই দিকে, এখন চলে এসছি একদম এই সাইডে। মানে এটা কিন্তু এন্ট্রি গেটটা পেছন দিকে ঠিক আমার। একা প্যাডেল বোটে উঠো না, সাজেস্ট করব। আর পায়ের যদি জোর থাকে তাহলে ওঠো, কোনো ব্যাপার না। আমার তো হালত খারাপ হয়ে যাচ্ছে। অবশেষে পৌঁছে গেছি হচ্ছে এই ট্রিপের শেষ হোটেলে। তো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদিত্যিয়া। তো আমি এই হোটেলের কার্ড নিয়েছি। আর এই হোটেলের যে নাম্বার সেটা আমি ডেসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেবো। আর এই চারদিকের ভিউটা দেখো এখান থেকে, অসাধারণ, একদম অসাধারণ। আর আমাদের দুটো জায়গা ঘোরার কথা ছিল, এক হচ্ছে আরিতাল লেক, আরেকটা হচ্ছে ডাক বাংলো। কিন্তু ডাক বাংলোতে যাওয়া হলো না, ওটা বন্ধ হয়ে গেছে। তবে আবার যখন এখানে আসবো অবশ্যই ডাক বাংলোটায় যাব। তোমরা যারা আসবে এইদিকে তারা ডাক বাংলোটা অবশ্যই ভিজিট করো। আর আমরা রাংপো মার্কেটে দাঁড়িয়েছিলাম, ওখানকার ভিডিও করিনি, তার কারণ হচ্ছে ওখানে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো। আর মার্কেটটা এমন কিছু বড় না, কয়েকটা দোকান নিয়ে খালি মার্কেটটা। আর এই যে হোটেলটায় রয়েছি, এই হোটেলটায় সবার আগে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এতদিন হোমস্টেতে ছিলাম, এইটা কিন্তু হোটেল একদম, মানে একটা হোটেলই পুরোপুরি। তো আমি হোটেলের পুরো রুমের ভিডিও দেখাচ্ছি আর হোটেলটাও বাইরে থেকে দেখাচ্ছি, একবার দেখে নাও সেটা। এই হচ্ছে হোটেলের মেন গেট, আর এই যে হচ্ছে পুরো হোটেলটা। আর ঠিক আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি মেন গেট থেকে দু পা পেছনে, মানে দু পা এগিয়ে, সরি। আর এই যে হোটেল থেকে বাইরের ভিউটা, ওই দিকটাও আছে। এখানে হোটেলের ছোট্ট বাগান রয়েছে, এখানে বসে মানে চেয়ার টেয়ার পাতা আছে, এখানে বসে মানে সন্ধেবেলা গল্প করা, স্ন্যাক্স খাওয়া যাবে। অনেক ফুলের বাগান লাগানো, আর ওই দিকেও এরকম পুরো পাহাড়ি ভিউ, খুব সুন্দর জায়গায় হোটেলটা। আর রুমটা দেখাই চলো। এই যে 105 নম্বর রুমটা আমাদের, সুন্দর রুম একদম পরিষ্কার। এখানে একটা আয়না রয়েছে, দুটো বড় বেড, মানে এইটাতে দুজন আরামসে শুয়ে পড়তে পারবে, ওটাতে দুজন আরামসে শুয়ে পড়তে পারবে। আর ব্যালকনি ভিউ রয়েছে, ওটা পরে দেখাচ্ছি, আগে বাথরুমটা দেখিয়ে নিই। এই যে বাথরুম, আয়না, বেসিন, এখানেও গিজারের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না, কোমোড। চলো বাইরেটা দেখিয়ে দিই, বাইরেটা অসাধারণ। এই হচ্ছে পুরো বাইরের ভিউটা। এখানে কিন্তু এনাদের খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে চারদিকটা উডেন ফিনিশ। আমি প্রথমে ভেবেছিলাম নর্মাল, তারপর দেখি না পুরোপুরি উডেন,
আর এই যে টেবিল এরকমভাবে সাজানো, আর বাইরে পুরো জঙ্গল একটা ভাইবস রয়েছে। আর এরকম ঠিক একটা জায়গা একদম উপরেও রয়েছে, ওই জায়গাটা কিন্তু আরও সুন্দর লাগবে, কারণ ওখান থেকে পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাবে। তো এখানে আজকে লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে আজকে পুরোপুরি রেস্ট হবে। তার কারণ হচ্ছে যে এই কদিন একটুখানি ঘোরাঘুরি হয়েছে, আজকে পুরোপুরি রেস্ট করে কালকে আমরা একদম ট্রেন ধরতে বেরিয়ে যাব। তো সকাল সকাল আমরা এখান থেকে গাড়ি ধরে নেবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম এইভাবে। তো আরও যদি কিছু তথ্য দেওয়ার থাকে সেটা পরে আমি আবার দিয়ে দেবো। তাহলে এখন টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমাদের এই 4 রাত 5 দিনের ভ্রমণটা খুব সুন্দর গেছে। আর আমি বলে রাখি, এখানে কিন্তু মোটামুটি পার ডে হোটেল নিয়ে নেবে হচ্ছে 1200 থেকে 1500, সেটা হচ্ছে ফুডিং আর লজিং মিলিয়ে 3টে জায়গাতেই। আর প্রত্যেক দিন গাড়ি ভাড়া মোটামুটি 4 থেকে 4500 টাকা। তবে হ্যাঁ, সিজন অনুযায়ী এই দুটো জিনিসেরই দাম একটু আপ ডাউন করে। আর আমরা তো এটা বর্ষাকালে এসেছিলাম, এটা পুরোপুরি অফ সিজন।